দর্শকগণ, আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হলো বাংলাদেশের ব্যাংকিং সেক্টর। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর লাস্ট কয়েক বছর ধরে স্ট্রাগল করছে। লাস্ট গভর্নমেন্টের থেকে এটা স্ট্রাগলিংটা শুরু হয়েছে। আমরা দেখেছি কিছু ফোর্স টেক ওভার হয়েছে, ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স নষ্ট হয়ে গিয়েছিল, অনেক নন পারফর্মিং লোন ক্রিয়েট হয়েছে, এমন বিভিন্ন ধরনের সমস্যায় পর্যবসিত আমাদের এই সেক্টরটি। এবং বাংলাদেশ ব্যাংকের যে কারেন্ট গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্যার বলেছেন যে 10টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ, এগুলোতে ব্যাংক রান হওয়ার একটা পসিবিলিটি আছে। উনি বলেছেন যে বাংলাদেশের যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে এটা 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা করে দেওয়া হবে, যদিও এই রিলিভেন্ট সার্কুলার আজকে পর্যন্ত আসে নাই। বাট যেহেতু উনি বলেছেন সেহেতু আমরা ধরে নিচ্ছি যে আপনি 2 লাখ টাকা পর্যন্ত পাবেন ব্যাংক থেকে, এবং 95% ডিপোজিট হোল্ডাররা কিন্তু 2 লাখ বা তার নিচে হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা আছে, তারা কিন্তু টাকাটা পেয়ে যাবে। তাহলে ব্যাংক রানের কিন্তু কোনো ইস্যু এখানে নাই। বাট যখন একটা প্রবলেম ক্রিয়েট হয় এর সাথে কিন্তু কিছু অপরচুনিটিও ক্রিয়েট হয়। আমাদের এই যে ব্যাংকিং সেক্টরে কী কী অপরচুনিটি আছে, কী কী চ্যালেঞ্জ এখানে আছে, কোন ব্যাংকে আপনার টাকা রাখা উচিত, কোন ব্যাংকে আপনার টাকা রাখা উচিত হবে না, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা ডিটেইলে ডিসকাস করব। তাহলে আসুন শুরু করি আমাদের আজকের ডিসকাশনটি। আমরা যদি দেখি যে বাংলাদেশে কিন্তু কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জ এসেছে। আমরা দেখেছি লাস্ট গভর্নমেন্টই কিন্তু আপনার একটু দেরিতে হলেও কিছু পলিসি ইনিশিয়েটিভ নিয়েছিল। সেগুলো হচ্ছে ইন্টারেস্ট রেট হাইক করা, তারপর আমাদের কারেন্সিকে ফ্লোট করা, কারেন্সিকে আপনার আমাদের এখানে ক্রলিং প্যাক করা হয়েছে যাতে করে এটা নর্মালাইজড হয়। আমরা দেখছি যে কারেন্সিটা অনেকটাই নর্মালাইজড হয়ে যাচ্ছে। কার্ড মার্কেট আর কিন্তু আপনার অ্যাকচুয়াল মার্কেট বা হচ্ছে আপনার ফর্মাল মার্কেটের সাথে কিন্তু ওইরকম ডিফারেন্স নাই। আমরা দেখেছি যে আমাদের 1 বছর আগেও আমরা যদি বলি জুন 2023 সালে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট স্প্রেড ছিল ব্যাঙ্কগুলোর 2.93। দ্যাট মিনস ব্যাঙ্ক যদি হচ্ছে আপনার ডিপোজিট কালেক্ট করতো 4.38%, তারা লোন দিত অন অ্যান অ্যাভারেজ 7.31%। কিন্তু এইটা কিন্তু এখন এটা সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে। অ্যাজ অফ জুন 2024 ব্যাঙ্কগুলোর স্প্রেড কিন্তু 6.03% হয়ে গিয়েছে। এই স্প্রেডটা বাড়া কিন্তু ব্যাংকের জন্য ডেফিনেটলি ভালো, কারণ স্প্রেড যত বাড়ে ব্যাংকের কোর ইনকাম তত বাড়ে। আমরা দেখেছিলাম ব্যাংকগুলোর কোর আর্নিং অনেক কমে যাচ্ছিল, এই জন্য অনেক ব্যাড ডেটও ক্রিয়েট হচ্ছিল, এবং বিভিন্ন ধরনের রিস্ক নিতে গিয়ে ব্যাংকগুলোর কিন্তু ব্যালেন্স শিট আরও খারাপ হয়ে গিয়েছে। এমন কিছু তো আমরা জানি যে অ্যাসালম গ্রুপ বা অ্যাসালমের মতো আরও যারা আছেন তারা ব্যাংকিং সেক্টরটাকে কীভাবে নষ্ট করেছেন, এগুলো আমরা সবাই জানি। এবং বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসিগত প্রবলেম ছিল। এর মধ্যে একটা হচ্ছে যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, যেখানে হচ্ছে ধরেন আপনার টার্ম লোনের ক্ষেত্রে আপনি যদি 3 মাস লোন না দেন তাহলে আপনি স্ট্যান্ডার্ড থেকে এসএমএতে চলে যান, এরপর 6 মাস না দিলে আপনি এসএমএ থেকে সাবস্ট্যান্ডার্ডে চলে যান, এরপর 9 মাস না দিলে ডাউটফুলে চলে যান, 12 মাস না দিলে আপনি ব্যাড অ্যান্ড লস চলে যান। বাংলাদেশ ব্যাংক এই প্রত্যেকটা স্ল্যাবকে 3 মাস করে বাড়িয়ে দিয়েছে, যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের এগেনস্টে। এই জন্য আমরা দেখছি যে আমাদের এখানে এখন হচ্ছে আপনার কিন্তু ক্লাসিফাইড লোনের অ্যামাউন্ট কম্পারেটিভলি একটু কম দেখাচ্ছে। বাট অ্যাকচুয়াল ডেটা যদি আমরা ক্যালকুলেট করি, যেটা উই এক্সপেক্ট যে নেক্সট ইয়ারের মার্চ থেকে এই ক্যালকুলেশনটা শুরু হবে, গিভেন অল থিংস আর ওকে। IMF এর রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার সামনের বছর মার্চ থেকে এই ক্যালকুলেশন আসতে হবে। ওই ক্ষেত্রে আমাদের ক্লাসিফাইড লোনের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। আমরা দেখছি যে আমাদের ক্লাসিফাইড লোন যেটা ডিসেম্বরে 2021 সালে ছিল 7.93%, এখন এটা রিপোর্টেড হচ্ছে 12.56%। এটা কন্টিনিউয়াসলি বাড়ছে। বাট একটা ইস্যু যেটা যে ব্যাঙ্কগুলোর কিন্তু আপনি যেই আর্নিংস দেখছেন এই আর্নিংসটা কিন্তু অ্যাকচুয়াল আর্নিংস না, কারণ হচ্ছে যখন তারা হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেজে এক ধাপ করে এগিয়ে নিয়ে আসবে তাদের প্রভিশন রিকোয়ারমেন্ট কিন্তু বেড়ে যাবে। ওই ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর আর্নিং কিন্তু সিগনিফিক্যান্টলি ড্রপ করতে পারে, কারণ আমাদের স্ট্যান্ডার্ড লোনের এগেনস্টে 1% হচ্ছে আপনার প্রভিশন রাখতে হয়, এসএমএগুলোর এগেনস্টে 5% রাখতে হয়, সাবস্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 20%, ডাউটফুলের ক্ষেত্রে 50%, এবং ব্যাড অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে 100% হচ্ছে আপনার প্রভিশন রাখতে হয়। প্রভিশন মানে কি আপনারা জানেন যে আগে থেকে একটা ব্যবস্থা নিয়ে রাখা, যাতে ব্যাংক যদি ভবিষ্যতে কোনো প্রবলেমে পড়ে এটা দিয়ে সলভ করা যায়। এছাড়া আমরা দেখেছি যে বাংলাদেশ সে অনেকগুলা পারপেচুয়াল বন্ড এবং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু হয়েছে, যেগুলো হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল, যেটা দিয়ে ব্যাসেল 3 রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়, যেটা হলো ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা CRAR। তো এই CRAR এর যেই প্রবলেমটা আমাদের হয়েছে যে আমরা অনেক ব্যাংকের দেখছি CRAR অনেক বেটার, বাট এইগুলো করা হয়েছে কিছু পারপেচুয়াল বন্ড এবং সাবঅর্ডিনেটেড বন্ড দিয়ে। আমাদের দেশে পারপেচুয়াল এবং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রবলেম হচ্ছে এখানে প্রচুর ক্রসিং করা হয়েছে। যেমন ধরেন আপনি XYZ ব্যাংক তার পারপেচুয়াল বন্ড ইস্যু করলো, সো A ব্যাংক, B ব্যাংক, C ব্যাংক কী করলো, ওর পারপেচুয়াল ব্যাংক বন্ডে ইনভেস্ট করলো।
আবার এবিসি ব্যাংক কী করলো, প্রত্যেকের পারপেচুয়াল বন্ডে ইনভেস্ট করলো। সো তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ক্রসিং গেম খেলে এই জিনিসটা তারা বেটার করেছে, বাট আসলে কিন্তু আমাদের পিকচারটা এত ভালো না। সো এতগুলো নেগেটিভের মধ্যে আমরা এখন কি বলতে পারি? ইভেন আমরা জানি যে ইসলামী ব্যাংকের প্রায় 1,60,000 কোটি টাকা ডিপোজিট আছে, এর মধ্যে 81,000 কোটি টাকার ডিপোজিটের অবস্থা খারাপ। আমরা একটু ডিটেলে একটু পরে দেখবো পোর্টফোলিওর অবস্থাগুলো। তাহলে কি আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন বা কোন ব্যাংকে ইনভেস্ট করা উচিত, এটা আপনাদের একটা বড় ব্যাংকে আপনি ডিপোজিট রাখতে পারেন এবং কোন ব্যাংকে আপনার ডিপোজিট রাখা সম্ভব নয়। আমরা সবগুলো ব্যাংকে অ্যাকচুয়ালি কভার করছি না, আমরা যেগুলো সিলেক্টিভ ব্যাংক এবং আমাদের মার্কেটে এখন খুব ভালো একটি সাউন্ড আছে বা ভলিউম হচ্ছে, আমরা ওইগুলো নিয়ে মেইনলি ডিসকাস করব। তাহলে আসুন আমরা শুরু করি হচ্ছে প্রথম ব্র্যাক ব্যাংক দিয়ে। আমরা দেখি যে ব্র্যাক ব্যাংকের নন পারফর্মিং লোন রিপোর্টেড হচ্ছে 3.3%। এবং আপনি যদি দেখেন যে ব্র্যাক ব্যাংকের টোটাল যে অ্যাসেট, এইটার মধ্যে 24.4% ইনভেস্টেড হচ্ছে আপনার ট্রেজারিতে। দ্যাট মিনস ব্র্যাক ব্যাংকে যদি 100 টাকার অ্যাসেট থাকে, 24.4 টাকা হচ্ছে আপনার হাইলি সিকিউর। এইটাতে কোনো প্রবলেম নাই, এখানে কোনো ব্যাংক্রাপসির রিস্ক নাই। তাহলে বাকি যে টাকাটা আছে এইটা কোথায় আছে আপনাকে একটু চিন্তা করতে হবে। আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংকের যেই টপ যেই লোনগুলো, ব্র্যাক ব্যাংকের আপনার 26টা ক্লায়েন্টকে সবচেয়ে বেশি লোন দেওয়া। এর মধ্যে হচ্ছে আপনার যদি দেখেন যে টোটাল যে আউটস্ট্যান্ডিং আছে, যে আপনার হচ্ছে 11,717 কোটি টাকা, এইগুলোর দিয়েছেন আবুল খায়ের গ্রুপ, আকিজ গ্রুপ, আকজিয়েটা, তারপর বাদশা, বিটল, বিএসআরএম, সিটি, ব্র্যাক, কনফিডেন্স, ইস্ট কোস্ট গ্রুপ, ম্যাগনা গ্রুপ, মির গ্রুপ, প্যারাগন গ্রুপ, প্রাণ আরএফএল, রেনেটা, সামোদা, স্কোয়ার, সামিট, টেলিনোর, ইউনিলিভার, ব্যানন, মানে বাংলা লিঙ্ক এবং ওয়ালটন। সো দেখেন খুবই ভালো ক্লায়েন্ট, এইগুলোর কিন্তু আপনার কি হবে না, ব্যাংক্রাপসি রিস্ক কিন্তু অনেক কম। সো আপনাকে বুঝতে হবে যে ওই ব্যাংকটা কোথায় ইনভেস্ট করেছে। তো আমরা দেখি যে 24 + 40%-এর মতো তার ইনভেস্টমেন্ট ইন সিকিউরড অ্যাসেট। এগুলো কিন্তু আপনার দ্যার ইজ এ ভেরি লো চান্স অফ বিকামিং নন পারফর্মিং। দ্যাট মিনস ব্র্যাক ব্যাংকের যে অ্যাসেটটা এটা কিন্তু স্ট্রং, এবং ব্র্যাক ব্যাংক কিন্তু তার একটা বড় অংশ ইনভেস্ট করে এসএমইতে। আমরা জানি বাংলাদেশে ইউজুয়ালি এসএমইতে 98% কালেকশন থাকে। সো এইখানে কিন্তু ব্র্যাক ব্যাংক খুবই টপ নোচ একটা ব্যাংক, ওর ব্যালেন্স শিট খুবই ভালো। সো আমরা কি করব, ওর কিন্তু ন্যাবে আমরা অ্যাডজাস্টমেন্ট খুবই কম করব। আমরা জাস্ট 4%-এর একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, গিভেন তার কিছু রিসিডিউল লোন আছে, এবং আমরা জানি রিসিডিউল লোনের 50% কিন্তু ইউজুয়ালি রিকভার করা যায় না। তাহলে আমরা ধরে নিলাম ব্র্যাকের যদি 40 টাকা 22 পয়সার ন্যাপ থাকে, এটা অ্যাকচুয়ালি আমরা অ্যাডজাস্টমেন্ট করার পরে গিভেন দ্য প্রভিশন, কারণ হচ্ছে আমরা একটু আগেই বলেছি যে আপনার প্রত্যেকটা ব্যাংকে কিন্তু প্রভিশন রাখতে হয়। আপনার যদি এটা স্ট্যান্ডার্ড লোন থাকে 1%, এসএমও হলে 5%, বাট যেহেতু আমাদের এখানে 3 মাস করে এগুলো আগিয়ে নেওয়া আছে, সো এই দুইটা জিনিস কনসিডার করে আমরা ব্র্যাককে 4%-এর একটা ডিসকাউন্ট দিচ্ছি। আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, ব্র্যাকের কাঁচা কিন্তু খুবই ভালো, 52%। এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কাঁচাটা কি। কাঁচাটা হচ্ছে আপনার টোটাল ডিপোজিটের মধ্যে কারেন্ট অ্যান্ড সেভিংসে কী পরিমাণ পর্শন আছে। ধরেন একটা ব্যাংকের যদি কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট বেশি হয়, তাহলে ওই ব্যাংকের সুবিধা কি, আপনার একটা ব্যাংকের লায়াবিলিটিতে দুইটা জিনিস মেইনলি থাকে। একটা হলো আপনার ডিপোজিট, এই ডিপোজিট আবার দুইটা ক্লাসিফিকেশন থাকে, একটা হলো কারেন্ট অ্যান্ড সেভিংস ডিপোজিট, আর একটা হলো ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের কিন্তু ইন্টারেস্টের ধরেন এখন 10 to 12% পর্যন্ত, বাট আপনার কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টের কিন্তু ওই রকম ইন্টারেস্ট দিতে হয় না। সো ব্র্যাক ব্যাংকের লেটসে ওর যদি 12%-এ ও এফডিআরগুলো রেট দেয় এবং কাসার রেট ওভারঅল 2 to 3% হয়, দ্যাট মিনস 15%-এর হাফ হয়ে 7.5% হয়ে যাবে ওর কস্ট অফ ফান্ড। এবং সে যদি এখন 13 থেকে 14%-এর লেন্ডিং করে, তাহলে কিন্তু তার কী হয়ে যাবে, স্প্রেডটা অনেক বাড়বে। স্প্রেড যত বাড়বে ইনকাম তত বাড়বে। সো ওই হিসাবেও কিন্তু ব্র্যাক ব্যাংকের কিন্তু ইনকাম বাড়ার চান্স অনেক হাই, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু সে ট্রেজারিতে ইনভেস্ট করেছে এবং বেশিরভাগই হচ্ছে আপনার অ্যাভেলেবল ফর সেল অর হেল্প ফর ট্রেডিং, এইখান থেকে কিন্তু যখন হচ্ছে রেটগুলো কমা শুরু করবে, এখান থেকে কিন্তু ব্র্যাক ব্যাংক একটা হিউজ ক্যাপিটাল গেইন করবে। সো ব্র্যাক ব্যাংকের ব্যালেন্স শিট কিন্তু অনেক স্ট্রং। যদিও ওর প্রাইস আর্নিং আপনাদের অনেক বেশি মনে হতে পারে, বাট এটা তো কনসোলিডেটেড বেসিস, এখানে কিন্তু বিকাশের একটা বড় ভ্যালুয়েশন আমরা আসবো এবং আমরা নেক্সট ক্লাসে কিন্তু এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো।
ব্র্যাক এবং বিকাশের ভ্যালুয়েশন। এবং আপনারা দেখবেন যে ব্র্যাকের ডিভিডেন্ড ডিলটা খুব বাজে, আপনাদের কাছে এটা মনে হয় অনেক খারাপ, বাট আমি টু বি অনেস্ট বলি, একটা ব্যাংকের কাজ কিন্তু ডিভিডেন্ড দেওয়া না, একটা ব্যাংকের কাজ হলো তার প্রফিট থেকে আপনার আর্নিংসকে রিটেন করা এবং যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেমে পড়ে এইখান থেকে সাপোর্ট দেওয়া। তাহলে ডিভিডেন্ড ইল কম হওয়াটা কিন্তু একটা ব্যাংকের জন্য আই থিঙ্ক বেটার। এখন আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা ব্যাংক ঠিক তখনই ডিভিডেন্ড দিতে পারে যখন হচ্ছে তার কোর ক্যাপিটাল আপনার 4.5% হবে এবং ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% হবে। যদি টোটাল CET1 আপনার ইনক্লুডিং ক্যাপিটাল কনভার্সন বাফার যদি 7%-এর নিচে থাকে, ওই ব্যাংক কিন্তু আপনাকে কি দিতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না। কারণ আপনার দেখেন ডিভিডেন্ড দিতে পারবে বাট ফেজ বাই ফেজ। লেটস সে কোনো ব্যাংকের হচ্ছে আপনার CET1 হচ্ছে 4.5 থেকে 5.125 আছে, তাহলে কিন্তু সে কী করতে পারবে না, আপনার তাকে 100%ই কনভার্সন মানে আপনার কনজারভেটিভ ওয়েতে রেখে দিতে হবে, সে কোনো পে আউট করতে পারবে না। যদি আপনার সে 5.125 থেকে 5.75 থাকে, তাহলে সে 20% ডিভিডেন্ড পে আউট করতে হবে। তাহলে কিন্তু এই যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও এবং CET1 প্লাস আপনার CCB যেটাকে আমরা বলি ক্যাপিটাল কনভার্সন বাফার, এইটা কিন্তু ব্যাংকে রাখতে হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করেন। সো যেই ব্যাংকের CET1 প্লাস ক্যাপিটাল কনভার্সন বাফার 7%-এর নিচে, সে কিন্তু আপনাকে 100% ডিভিডেন্ড পে আউট করতে পারবে না। এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এবং ব্র্যাক ব্যাংক যে কম ডিভিডেন্ড দেয়, এটা কিন্তু ব্র্যাক ব্যাংকের জন্য জাস্টিফাইড। আমরা একটু দ্রুত ডিসকাস করি, যেহেতু আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। EVL এর কিন্তু আপনার 3.1% NPL এবং ABL এর অ্যাসেট ক্লাসও কিন্তু খুবই ভালো, ওর ওইখানেও টপনোচ কোম্পানিগুলোতে ইনভেস্ট করা। EBL এর আমরা যদি দেখি, ওর কিন্তু ট্রেজারিতে হচ্ছে 17.7% ইনভেস্টমেন্ট আছে, এইটাও বেটার। ও 5.1 PE-তে ট্রেড হচ্ছে, যদিও এই PE-গুলো কম, বাট আমরা যদি সবগুলো প্রভিশনকে ইনকর্পোরেট করি, আমরা প্রপার NPL-কে নিয়ে আসি এবং রিসিডিউল লোনগুলোকে যদি আমরা স্ট্রাকচারে নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক যে ব্যাঙ্কগুলোর পারফরমেন্স একটু খারাপ হওয়ার চান্স আছে। ডিভিডেন্ড ডিল খুবই ভালো EBL-এর, মানে 4.2%। এখানে কস্ট টু ইনকাম রেশিও ব্র্যাকের কিন্তু অনেক হাই, কারণ হচ্ছে ব্র্যাক যেহেতু SME-তে কাজ করে, SME-তে ইউজুয়ালি কস্টটা অনেক হাই হয়ে থাকে, এবং এখানে আপনার কস্ট টু ইনকাম রেশিও হচ্ছে 43.7%। অন দ্য আদার হ্যান্ড ব্র্যাকের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 18.6, হুইচ ইজ ভেরি গুড। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সবসময় আপনারা ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও দেখবেন, কারণ ব্যাসেল অনুযায়ী প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও উইথ ক্যাপিটাল কনভার্সন বাফার আপনার হওয়া উচিত হচ্ছে 12.5%। যদি কোনো ব্যাংকের এর থেকে কম থাকে তাহলে তো খারাপ। আর আমরা একটু আগে বলেছি যে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু CET1 যেটা মানে আমাদের এখানে পারপেচুয়াল বন্ড বা সাবঅর্ডিনেট বন্ড ক্রসিং করেছে, হুইচ ইজ ভেরি ব্যাড ফর দ্য ইকোনমি। যখন একটা ব্যাংক কলাপস করবে, তখন অন্য আরও অনেকগুলো ব্যাংকের জন্য এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা যে কোনো ব্যাংকের কিন্তু কি করতে পারেন, ক্যাপিটাল এডিকুয়েসিটা দেখতে পারেন, ওইখানে কী পরিমাণ হচ্ছে আপনার পারপেচুয়াল বন্ডে ইনভেস্টমেন্ট আছে, এটা আপনাকে দেখতে হবে, কী পরিমাণ পারপেচুয়াল কালেক্ট করেছে এবং কী পরিমাণ পারপেচুয়ালি ইনভেস্ট করেছে। সো যদি দেখেন দুইটাই সমান, তাহলে এখান থেকে ট্রিটমেন্টটা বাদ দিয়ে দিবেন। এটা বাদ দিয়ে আপনি চিন্তা করবেন কতটুকু আপনার ক্যাপিটাল আছে। এইভাবে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। জাস্ট নাম্বার দেখে কিন্তু এটা করলে আমাদের জন্য এটা হবে না। আপনাদেরকে আমি এই যে ব্র্যাক ব্যাংকের বা প্রত্যেকটা ব্যাংকেরই গিয়ে এরকম দেখতে পারবেন, ব্র্যাক ব্যাংকের ফর্চুনেটলি কোনো পারপেচুয়াল বন্ড নাই। সো এটা খুবই ভালো একটি এই ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, এইটা দিয়ে আপনাকে যে কোনো সময় সে তার লস কাভার করে দিতে পারবে। আমরা যদি অন্য ব্যাংকগুলোর দেখি, যে আপনার সিটি ব্যাংকের হচ্ছে NPL 4.1%, তার কাসা হচ্ছে 49%। সিটি ব্যাংকের কাসা কিন্তু EBL থেকে বেটার, আবার ইনভেস্টমেন্ট ট্রেজারিতে তার কিন্তু খুব বাজে ইনভেস্টমেন্ট। সো সিটি ব্যাংকের অ্যাসেটে কিন্তু আপনাকে বড় ধরনের একটা প্রভিশন রাখতে হবে কম্পেয়ার টু হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক এবং EBL-এর পোর্টফোলিও থেকে। আমরা যদি এভাবে দেখি যে প্রত্যেকটা ব্যাংকের NPL, আমাদের এখানে NPL কিন্তু রিপোর্টেড সবচেয়ে বেশি আছে হচ্ছে আপনার ব্যাংক এশিয়াতে, এরপরে হচ্ছে আপনার যমুনাতে, এরপরে হচ্ছে আমার আর ঢাকা ব্যাংক এবং IBPL-এ। যদিও IBPL-এরটা নিয়ে আমি একটু ডিটেলে ডিসকাস করব। এরপর হচ্ছে কাসা যদি দেখি, যে কাসা কিন্তু
কিন্তু ডাচ বাংলা ব্যাংকের অ্যাব নর্মাল। সো কেউ যদি আর্নিংসের জন্য ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু ডাচ বাংলা ব্যাংক ক্যান বি পটেনশিয়াল ইনভেস্টমেন্ট অপশনস। এছাড়া আমরা যদি প্রাইস আর্নিং ইনভেস্টমেন্ট ইন ট্রেজারিতে দেখি, যমুনা ব্যাংকের কিন্তু ট্রেজারিতে অনেক ইনভেস্টমেন্ট আছে। সো যমুনা ব্যাংকের 100 টাকার অ্যাসেট থাকলে 29 টাকার অ্যাসেটই আছে ট্রেজারিতে। সো এটা কিন্তু খুবই সিকিউর, এবং অন্যান্য কোম্পানি থেকে যমুনাতে কিন্তু আপনাকে একটু কী করতে হবে, কম ডিসকাউন্ট দিতে হবে তার ন্যাবের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি দেখি যে পিইতে যদি বলি, যমুনা ব্যাংক ইজ হাইলি আন্ডার ভ্যালুড। তারপর হচ্ছে আপনার প্রাইম ব্যাংকও কিন্তু ভালো একটা পিইতে আছে, সিটি ব্যাংকও আন্ডার ভ্যালুড, এবং সবচেয়ে ওভার ভ্যালুড হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। ডিভিডেন্ড ইল্ডের বেসিসে যদি আমরা বলি, সিটি ব্যাংকের মোটামুটি ভালো ডিভিডেন্ড আছে, মিডল্যান্ড ব্যাংকের মানে ব্র্যাক ব্যাংকের পরে সবচেয়ে কম পে আউট হচ্ছে, গিভেন কারেন্ট প্রাইস অনেক হাই, এই জন্য আমার ডিভিডেন্ড ইল্ডটা অনেক কম হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের ডিভিডেন্ড ইল্ডও কম, বাট প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া এগুলো 7.5%, ঢাকা ব্যাংকের অলমোস্ট 8%, আর যমুনা ব্যাংকের 8.3%। ইসলামী ব্যাংকের পে আউট আরও অনেক কমে যাবে, কারণ তার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 12.8 আছে, যেটা আরও কমে যাওয়ার চান্স অনেক হাই। সো তার ক্যাপিটাল কনভার্সন বাফার যদি না থাকে, সে হয়তো সামনে ডিভিডেন্ড না দেওয়ার চান্স অনেক হাই। এছাড়া কস্ট টু ইনকাম রেশিওতে আমরা যদি দেখি, আইবিবিএল এর কস্ট টু ইনকাম রেশিও অনেক হাই, ডাচ বাংলার হাই, বাকি ব্যাংকগুলোর কিন্তু মোটামুটি একটু কমই আছে। আর আমরা যদি ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও দেখি, যে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে ভালো ক্যাপিটাল এডিকুয়েসি আছে। সো ওদের কিন্তু আপনার রিস্ক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি গিভেন আদার ব্যাংকস থেকে অনেক ভালো। অ্যান্ড আমাদের যদি আমরা দেখি যে আমাদের ইসলামী ব্যাংকের সবচেয়ে খারাপ অবস্থায় আছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, এবং এটা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে এটা আরও অনেক কমে যাবে। আমি একটু ইসলামী ব্যাংকের নন পারফর্মিং লোন যে 4.32% ওরা বলতেছে, এইটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখেন ইসলামী ব্যাংকের যে বড় ক্লায়েন্টস আছে, এদেরকে লোন দেওয়া হচ্ছে আপনার 49,000 কোটি। দ্যাট মিনস ওদের টোটাল লোনের 35% দেওয়া হচ্ছে আপনার 39টা অর্গানাইজেশনকে। এখন এই যে 39টা অর্গানাইজেশন, এর মধ্যে দেখেন অ্যাসালমকে দেওয়া হচ্ছে 4,217 কোটি টাকা। এটা হলো অ্যাসালম স্টিল অ্যান্ড রিফাইন্ড সুগার। অ্যাসালম ভেজিটেবল ওয়েলকে দেওয়া 4,100 কোটি টাকা। অ্যাসালম সুপার এডিবল ওয়েলকে দেওয়া 3,938 কোটি টাকা। নাবিল গ্রুপকে দেওয়া 2,047 কোটি টাকা। নাবিল গ্রুপও কিন্তু অ্যাসালমের সাথে কানেক্টেড। বসুন্ধরাকে দেওয়া, নোমানকে দেওয়া, নাসা গ্রুপকে দেওয়া। সো আমরা এইখানে যতগুলো বড় বড় নাম দেখবো, ম্যাক্সিমামই হচ্ছে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট থেকে টাকা পাওয়া উইল বি ভেরি টাফ ফর ইসলামিক ব্যাংক। সো এইখানে যখন আপনি আপনার ন্যাপটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন, এখানে কিন্তু একটা বড় ডিসকাউন্ট দিতে হবে। এবং ইসলামী ব্যাংক যেহেতু ইসলামিক ব্যাংক, সেহেতু কিন্তু তার এসএলআরের রিকোয়ারমেন্ট কম। আমরা জানি যে নর্মালি ট্রেডিশনাল ব্যাঙ্কগুলোর এসএলআর রাখতে হয় 13%, ইসলামী ব্যাঙ্কগুলোর 5.5%। এই জন্য ওদের কিন্তু ট্রেজারিতে ইনভেস্টমেন্ট ওই রকম ইউজুয়ালি থাকে না। সো ইসলামী ব্যাংকের ট্রেজারিতে ইনভেস্টমেন্ট দেখবেন সবচেয়ে কম 6.5%। তারা শুধু একটা ট্রেজারি, এবং যেহেতু শরিয়া সম্মত না আমাদের বেশিরভাগ ট্রেজারি, তারা কিন্তু চাইলেও ইনভেস্ট করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড যেটা মুদারাবা বেসিসে হয়, ওইগুলোতে তারা ইনভেস্ট করতে পারে, যেটা 6.5%। দ্যাট মিনস ইসলামী ব্যাংকের শুধুমাত্র 6.5% অ্যাসেট ইজ হাইলি প্রোটেক্টেড। বাকিগুলোর কী অবস্থা, এটা নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন থেকে যায়। এই জন্য আমাদের ইসলামী ব্যাংকের পোর্টফোলিওতে যখন আমরা ন্যাবকে অ্যাডজাস্টমেন্ট করব, আমাদের বড় একটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত। এখন দেখেন, আমরা বলছি যে একটা ব্যাংকের প্রাইস কী হওয়া উচিত। একটা ব্যাংকের প্রাইস হওয়া উচিত তার যে ন্যাব, সেটাই হচ্ছে তার প্রাইস। বাট আমরা যেহেতু কোনো ব্যাংকের ন্যাবকে অ্যাকচুয়াল বলতে পারতেছি না, বিকজ অফ রিশিডিউলিং, বিকজ অফ রিস্ট্রাকচারিং, বিকজ অফ প্রভিশন রিকোয়ারমেন্ট অ্যান্ড হ্যান ত্যান, এইগুলোর জন্য আমাদের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো আমরা ব্র্যাককে 4%-এর একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, আমরা ইবিএলকে 5%-এর একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, ইবিএলের অ্যাসেট ক্লাসও ভালো। সিটি ব্যাংককে আমরা একটু বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, 7%-এর মতো। মিডল্যান্ড ব্যাংকে আমরা কম অ্যাডজাস্টমেন্ট করেছি। দেখেন মিডল্যান্ড ব্যাংকে কিন্তু 20% ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করা, সো আমরা এখানে অ্যাডজাস্টমেন্টটা কম করব। ডাচ বাংলা ব্যাংকেও যেহেতু আপনার ট্রেজারিতে ইনভেস্টমেন্ট কম, এই জন্য আমরা একটু বেশি অ্যাডজাস্টমেন্ট করেছি, 7%-এর মতো। তারপরেও ন্যাব আসে 65 টাকা। এরপরে প্রাইম ব্যাংকের হচ্ছে আপনার যেহেতু আপনার প্রাইম ব্যাংকে একটি ভালো ইনভেস্টমেন্ট আছে ট্রেজারিতে, বাট ওদের কিছু অ্যাসেট ক্লাসের একটু ইস্যু আছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। বাট ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট বেটার। তারপরেও আমরা এখানেও 6%-এর একটা আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি। ব্যাংক এশিয়াতে কিছু প্রবলেম আছে, এখানে আমরা 8% আমরা
আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি। ঢাকা ব্যাংকে আমরা অলমোস্ট 10%-এর একটা অ্যাডজাস্টমেন্ট করেছি। ইসলামী ব্যাংকে আমরা সর্বোচ্চ অ্যাডজাস্টমেন্ট 35% করেছি, কারণ আমরা বিশ্বাস করি ইসলামী ব্যাংকের হয়তো বা 35% ওভার স্টেটেড ন্যাপ দেওয়া আছে, যদিও ক্যালকুলেশনে একটু মানে অ্যাজাম্পশনে চেঞ্জ হতে পারে। এরপর যমুনা ব্যাংকে আমরা 8%-এর একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি। তার অন্য যদিও তার স্ট্রং ইনভেস্টমেন্ট ইন ট্রেজারি, বাট তার আদার পোর্টফোলিওতে হয়তো বা অত ভালো ইনভেস্টমেন্ট নাও থাকতে পারে। সো এখন দেখেন, আমরা বলছি যে ব্যাংকের প্রাইস হবে তার ন্যাপ, তাহলে ন্যাপ তো আমরা পেয়ে গিয়েছি, অ্যাডজাস্টেড ন্যাপও পেয়ে গিয়েছি, তাহলে ভ্যালুয়েশনটা আমরা কীভাবে করব? সো এখানে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু। আপনি একটা ব্যাংকে ইনভেস্ট করে কত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি পাচ্ছেন, আপনার লং টার্ম ব্যাংকের গ্রোথ কত, ডিভাইডেড বাই হচ্ছে আপনার কস্ট অফ ইকুইটি কত, মাইনাস হচ্ছে আপনার লং টার্ম গ্রোথ কত। তাহলে এইভাবে করলে আমরা অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু পাই। তাহলে ব্র্যাক ব্যাংকের অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু আসবে 1.02। আপনারা অনেকে বলতে পারেন আরওই কেন আমি 13.2 নিয়েছি, যদিও ওদের আরওই 17.7-এর মতো। আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে এই যে বিকাশের যে আর্নিংসটা, এটা নন রিকারিং। গিভেন সারা সময় তো আমাদের 12%-এর মতো আপনার ট্রেজারি ইল্ড থাকবে না। সো ট্রেজারি ইল্ড যখন একটু ফল করবে, বিকাশের আর্নিং একটু কমে যাবে, এই জন্য আমি এখানে একটু অ্যাডজাস্টমেন্ট নিয়েছি। আপনারা তারপর হচ্ছে আমি ইভিএলেরটা অ্যাট অ্যাকচুয়াল লাস্ট 5 ইয়ার্সের আমি আরওইয়ের অ্যাভারেজ নিয়েছি। সো সেমভাবে করে আমার শুধু প্রাইস টু মানে একটা ব্যাংকের যে ন্যাপ, এর থেকে বেশি প্রাইস হওয়া উচিত ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এবং এই কয়টা ব্যাংকের ন্যাপ বেশি হওয়া উচিত অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু। সো আমরা যখন অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবো, তখন আমরা একটা প্রাইস পেয়ে যাব। সো আমরা একটা প্রাইস পাবো। এইখানে ব্র্যাক ব্যাংকের জন্য আমরা একটা ভ্যালুয়েশন করেছি, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। সো এইটা দিয়ে, যেমন ব্র্যাক ব্যাংকে শুধু ব্যাংকে যদি আমি ভ্যালুয়েশন করি, তাহলে আসবে 43.21 টাকা। আর আমি যখন বিকাশের একটা ভ্যালুয়েশন, আমরা একবার ফুল ভ্যালুয়েশন দেখাবো, যেটা আমরা 60 টাকা পাই পার শেয়ার বিকাশের জন্য, তাহলে এইভাবে আমাদের 102 টাকা আসে। এটা একটু ডিফারেন্ট। সো এখানে 83% আপসাইড আছে, গিভেন 56 টাকার ওর প্রাইস। আমরা যদি ইবিএল দেখি, ইবিএলের অ্যাডজাস্টেড প্রাইস টু বুক ভ্যালু হবে 1.23 টাইমস। ওর হচ্ছে অ্যাডজাস্টেড ন্যাপ যদি হয় 29 টাকা, তার 36 টাকা 24 পয়সা প্রাইস হওয়ার একটি চান্স আছে। এখন সেটা 26 টাকা 50 পয়সা ট্রেড হচ্ছে, এখানে 37%-এর একটা আপসাইড আছে। সিটি ব্যাংকেও আমরা যদি সেমভাবে দেখি, 41% একটা আপসাইড আছে। আমরা দেখি যে সবচেয়ে ওভার ভ্যালুড শেয়ারের মধ্যে আছে হচ্ছে আমাদের আইবিবিএল, এমন হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের ন্যাব আছে হচ্ছে আপনার আর 14 টাকা 29 পয়সা। আমরা 5% একটা ডিসকাউন্ট দিয়েছি রিশিডিউল এবং প্রভিশনের কারণে। তাহলে আমাদের যদি 12.37 হয়, এটার প্রাইস এখন আছে 28.6। তাহলে এটা 57% একটা ডাউন সাইড আছে। এখন বলতে পারেন অনেকে মিডল্যান্ড ব্যাংক তো সামনে অনেক ভালো পারফর্ম করবে। মিডল্যান্ড ব্যাংক ভালো করে পারফর্ম করে ওই ন্যাবে যেতে তার মিনিমাম আরও 7 থেকে 8 বছর লেগে যাবে, হুইচ ইজ ভেরি হাই, এবং তাকে কিন্তু ডিভিডেন্ডও পে আউট করতে হবে। সো গিভেন দ্যাট আমার কাছে এটা মনে হয় দিস ইজ হাইলি ওভার ভ্যালুড। ডাচ বাংলা ব্যাংক 21% আন্ডার ভ্যালুড আছে গিভেন দিস ফর্মুলা। প্রাইম ব্যাংক ইজ অলমোস্ট ফেয়ারলি ভ্যালুড। ব্যাংক এশিয়ার 27% একটা ডাউন সাইড আছে। এইভাবে আমি ক্যালকুলেশন করে বলছি। ঢাকা ব্যাংকের 12% আপসাইড আছে। ইসলামী ব্যাংক শুড ট্রেডেড অ্যাট 15.46, এবং হচ্ছে আপনার যমুনা ব্যাংকের একটা 29%-এর একটা আপসাইড কিন্তু আছে। এখন আমাকে বলতে পারেন, এই যে ইসলামী ব্যাংকে কি এখন ইনভেস্ট করার সময়? ডেফিনেটলি না। আপনি যদি আজকে ইসলামী ব্যাংকে ইভেন ডিপোজিটও করেন, এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি 100 টাকা যখন ইসলামী ব্যাংকে ডিপোজিট করছেন, দ্যাট মিনস ওই প্রথম দিনই ডিপোজিটটা 65 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি এমন জায়গায় কেন ডিপোজিট করবেন যেখানে আপনার 100 টাকা 65 টাকা হয়ে যায়? এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংকগুলোতে কিন্তু আপনারা মুদারাবা বেসিসে ইনভেস্ট করেন, এবং আপনি জেনে শুনে যখন এরকম একটা ব্যাংকে ইনভেস্ট করছেন, রবল মাল হিসাবে কিন্তু এই রিস্কটা কিন্তু আপনার। এবং ইসলামী ব্যাংক যদি বাজে পারফর্ম করে, ওই লসটা কিন্তু আপনাকেই নিতে হবে অ্যাজ পার ইসলামিক ল। আর যদি ব্যাংকের ম্যানেজমেন্টের বা বোর্ডের নেগলিজেন্সের কারণে লস হয়, তাহলে আপনি ব্যাংকের লায়াবল করতে পারেন, আদারওয়াইজ কিন্তু লসটা আপনাকে নিতে হবে। এই জন্য কিন্তু ইসলামী ব্যাংকে ডিপোজিট করার জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদিও আমাদের কারেন্ট গভর্নর অনেকগুলো স্টেপ নিয়েছে, ব্যাংকগুলোর বোর্ডকে রিস্ট্রাকচার করছে, এগুলো একটা পজিটিভ জিনিস, বাট ওভারঅল ব্যাংকগুলো পজিটিভ হতে কিন্তু অনেক টাইম লাগবে, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সো গিভেন অল দিস থিংস, আমরা বলতে পারি
যে ব্যাঙ্কগুলার আর কিছু ভালো দিক আছে। যেমন আমরা যদি বলি এই যে অনেকগুলো খারাপ ব্যাংক থেকে টাকা উইথড্র হয়ে যাচ্ছে, টাকাটা তো ইকোনমিতে থাকবে, ওইগুলো কিন্তু ভালো ব্যাংকে যাচ্ছে। সো আপনারা ভালো ব্যাংকে টাকা রাখবেন, ভালো ব্যাংকে ইনভেস্ট করবেন, যেগুলো আন্ডার ভ্যালুড সেগুলোতে ইনভেস্ট করবেন, যেগুলো ওভার ভ্যালুড সেগুলোতে আপনারা ডাইভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো প্রফিট করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে ব্র্যাক ব্যাংক এবং বিকাশে একটা ডিটেল অ্যানালাইসিস করব এবং এটা কালকেই করব হোপফুলি। তখন আমরা কিন্তু আপনাদেরকে ফুল স্টোরিটা বুঝিয়ে দিব ব্র্যাক ব্যাংক কেন আমরা বলছি যে 83% আন্ডার ভ্যালুড, আর বাকিগুলো এরপরে সবচেয়ে আন্ডার ভ্যালুড সিটি ব্যাংক, তারপর হচ্ছে আমাদের ইভিএল, আমাদের হচ্ছে আপনার আমাদের ডাচ বাংলা ব্যাংক 21% আন্ডার ভ্যালুড এবং যমুনা ব্যাংক 29% আন্ডার ভ্যালুড। এই ব্যাংকগুলোকে দেখা যেতে পারে ইনভেস্টমেন্টের জন্য, এবং আমরা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।